আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আজকে আমি পিসিওএস নিয়ে কিছু কথা বলবো। প্রিয় দর্শক, যে সকল মেয়েদের পিসিওএস আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বেশিরভাগই কিন্তু দেখবেন অনেক হতাশ। এদের চিকিৎসায় সবার আগে আমাদের ওদের কনফিডেন্ট লেভেলটা আসলে ফিরিয়ে আনা দরকার। এখন তারা বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করেও যখন ব্যর্থ হয় তখন তারা ডিপ্রেসড হয়। রোগের মূল কারণ যখন আপনি জানবেন না, এবং সাধারণত আমরা পিসিওএস থেকে ভালো হওয়ার জন্যে ডাক্তারের শরণাপন্ন হই এবং তারা আমাদেরকে ওজন কমাতে পরামর্শ দেন। অনেক ক্ষেত্রে আমরা পুষ্টিবিদের পরামর্শ নিই, তারা আমাদেরকে অল্প খাবার বারবার খেতে বলেন। অনেক ক্ষেত্রেই এই রোগীদেরকে অল্প অল্প করে 6 বেলা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ডাক্তারগণ চিকিৎসা হিসেবে পিল খেতে দেন, যেটা একটা কম বয়সী মেয়ে মেনে নিতে মানসিকভাবে তার আসলে অনেক কষ্ট হয়। মেটফরমিন খেতে দেওয়া হয়, এটা আমরা অনেকেই জানি, এটা ডায়াবেটিসের ওষুধ আসলে, তবুও পিসিওএস রোগীকে দেওয়া হয়। এটাও আসলে অনেকে মেনে নিতে পারেন না যে এই বয়সে আমাকে ডায়াবেটিসের ওষুধ খেতে হচ্ছে, পিল খেতে হচ্ছে। তো প্রিয় দর্শক, পিসিওএস সম্পর্কে একটু ধারণা দেই। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আলট্রাসোনোগ্রাফি করলে ওভারিতে কিছু সিস্ট লাইক পাওয়া যায়, অনেকগুলো, এই জন্যে পলিসিস্টিক বলা হয়। এখন সাধারণত যাদের পিসিওএস থাকে তাদের মাসিক অনেক সময় বন্ধ থাকে, নিয়মিত হয় না, অনেক সময় কখনো যখন হয় বেশি রক্তপাত হয়, অনেক সময় ঘন ঘন হতে পারে, তবে আস্তে আস্তে আলটিমেটলি এই মাসিকটা একদম বন্ধই হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে মেয়েদের যে হরমোন, মেয়েলি হরমোন ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন, আর আমাদের পুরুষদের টেস্টোস্টেরন। তো এখন আমাদের পুরুষদের শরীরে কিন্তু অল্প মাত্রায় ইস্ট্রোজেন থাকে, আর মেয়েদেরও অল্প মাত্রায় টেস্টোস্টেরন থাকে। এখন একটা মেয়ে যখন টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায়, তখন তার যে ওভুলেশন, মাসিক, নিয়মিত ঋতুস্রাব, এগুলো অ্যারেস্ট হয়ে যায়। পরবর্তীতে আস্তে আস্তে তার ওভারিতে ছোট ছোট করে সিস্ট হতে থাকে। এদের অনেকেরই, যাদের বিয়ে হয়েছে তো বাচ্চা হয় না, অনেকের বুকে লোম গজায়। হ্যাঁ, মেয়েদের বুকে লোম গজায়। প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনছেন, অনেক মেয়েদের দাড়ি এবং মোছও গজায়, এবং এটা একটা মেয়ের জন্য অত্যন্ত এম্বারেসিং। ডিপ্রেশনের এগুলোও কারণ। অনেকের ঘাড় এবং বগল কালো হয়ে যায়, আঁচিল হয়, মুখে ছেলেদের মতো ব্রণ হয়, মাথায় টাক পড়ে যায় পুরুষদের মতো, মেজাজ রুক্ষ হয় এবং অত্যন্ত মুড সুইং করে তাদের। তার যে মন কেন খারাপ সে নিজেও বলতে পারে না, কিছুই ভালো লাগে না। অনেক সময় তারা একাকী হয়ে যায়। অনেক ক্ষেত্রেই তারা আলোতে যেতে চায় না, বলে যে সূর্যের আলোতে গেলে মাথা ব্যথা করে। আসলে ওরা অন্ধকারে থাকতে পছন্দ করে দিনের বেলায়, রাতে তারা আলোর ভিতরে থাকে। অনেক সময় মোবাইল ঘাটাঘাটি করতে করতে দেরি করে ঘুমায়। এবং তাদের ফুড চয়েসের ভিতরে তারা সাধারণত ক্রিস্পি, ক্রাঞ্চি, ডুবো তেলে ভাজা, মিষ্টি জাতীয় খাবার, মানে অনেকেই বলে আমার সুগার ক্রেভিংস আছে বা কার্বস ক্রেভিং আছে, বা অনেকে বলে আমার সুগার টিপ। তো এরকম নানাবিধ তাদের ভিতরে, এক একজনের আসলে এক এক রকম, সবার ক্ষেত্রে একত্রিতভাবে এটা দেখা যায় না। কারো ওজন বেড়ে যায় অনেক বেশি, আবার কারো কারো ওজন অত বেশি হয় না। কম ওজনেরও পিসিওএস হয়। কম ওজনের কাদের হয়? যাদের খুব স্ট্রেস থাকে, যারা খুব অ্যাংজাইটিতে ভোগেন, যারা খুব নার্ভাস হন, তারা রাত জাগেন, তারা হয়তো অতিরিক্ত খেতে পারেন না, কিন্তু যাই খান সেই খাবারগুলো আসলে তাদের জন্য সঠিক নয়, প্রযোজ্য নয়। এখন এরা হতাশা এই কারণে যে তারা রোগের মূল কারণ না জানার ফলে ডাক্তারদের দেওয়া মেটফরমিন, পিল, এগুলো খেতে থাকেন। কিন্তু প্রিয় দর্শক, এটা দিয়ে একটা পিসিওএস রোগী একদম ভালো হয়ে যায় না। কারণ পিসিওএসের যে মূল কারণ সেটা আমাদেরকে জানতে হবে। পিসিওএসের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়? কারণ হচ্ছে আমাদের কোষে যখন ওভারলোড হয়, কিভাবে আমরা যতটুকু খাবার খাচ্ছি সেই খাবারটাকে যদি আমি বার্ন না করি, ব্যবহার না করি, ধীরে ধীরে কোষের ভিতরে চর্বি জমতে জমতে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, বিধায় রক্তের চিনি বাড়তে থাকে। এবং এই অতিরিক্ত চিনিটাকে কোষে ঢুকানোর জন্যে ব্রেন প্যানক্রিয়াসকে আরও বেশি ইনসুলিন তৈরি করতে বলে, এবং কোষ চায় না তার শরীরে বা তার কোষের ভেতরে চিনি প্রবেশ করুক। তো এর ফলে তার ইনসুলিনকে বাধা দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায়। এভাবে শুরু হয়ে যায় একটা লড়াই। কোষ ইনসুলিনকে রেজিস্ট করে, ব্রেন বেশি ইনসুলিন তৈরি করে,
এবং আমাদের ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, অর্থাৎ কোষ ইনসুলিনকে বাধা দিচ্ছে। এখন ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ব্রেন আরও বেশি ইনসুলিন তৈরি করে রক্তের চিনি কোষে ঢুকাতে চায়, কারণ আমরা তো আমাদের খাদ্যাভ্যাসের ভিতরে বারবার খাওয়া এটা তো অব্যাহত রাখি। ব্রেন আরও ইনসুলিন তৈরি করে, এই ইনসুলিনগুলো কিন্তু যেহেতু ব্যবহার হতে পারে না, রক্তের ভিতরে ইনসুলিনটা বাড়তে থাকে। এটার নাম হচ্ছে হাইপার ইনসুলিনিমিয়া। এই ইনসুলিনের প্রভাবে টেস্টোস্টেরন তৈরি হয় মেয়েদের, এবং টেস্টোস্টেরনের পরিমাণ বাড়ার ফলে তার ভিতরে মেয়েলি ক্যারেক্টারিস্টিক্সগুলো আস্তে আস্তে চলে যেয়ে ছেলেদের ক্যারেক্টারিস্টিক, তার মন মেজাজ মস্তিষ্ক সব কিছু ছেলেদের ক্যারেক্টারিস্টিক চলে আসে। যেমন ছেলেদের মাসিক হয় না, তাদের হয় না, ছেলেদের বুকে লোম গজায়, তাদের গজায়, ছেলেদের দাড়ি মোছ হয়, তাদের হয়, ছেলেদের ব্রণ হয়, মাথায় টাক পড়ে, তাদেরও তাই তাই হয়। তার মেয়ে তার মেয়েলি ক্যারেক্টারিস্টিক্স লস করে, এর ফলে সে সবচেয়ে বেশি ডিপ্রেশনে চলে যায়। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে নিজেই অনেক সময় কম কম খেয়ে খেয়ে সে চেষ্টা করে, কিন্তু প্রিয় দর্শক, কম খেলে আপনার যদি ইনসুলিন বেশি থাকে এবং আপনি যদি কম কম খান, তাহলে এটা দীর্ঘদিন আপনি কন্টিনিউ করতে পারবেন না। অল্প অল্প খেলেও দেখবেন যে আপনার ওজন সঠিকভাবে কমছে না, বা কয়েক কেজি কমার পরেও আপনি এটা ধরে রাখতে পারছেন না। তো এখানে সে যতবার চেষ্টা করে ততবারই ব্যর্থ হয়, এবং ব্যর্থ হতে হতে তার যে সেলফ, যে তার যে কনফিডেন্স লেভেল, তার যে নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস, এটা চলে যায়। সে নিজেকে মনে করে না, আমার দ্বারা কিছু হবে না, আমি অনেকবার ব্যর্থ হয়েছি, তো আমি আর পারবো না। তো যখন একটা মানুষ তার উপায় খুঁজে না পায়, হতাশ হয়ে যায়, এবং এই হতাশা একটা মানুষকে শেষ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে প্রিয় দর্শক। এজন্য আমার কাছে যদি কোনো পিসিওএস রোগী আসে, প্রথমে আমি তাকে বোঝানোর চেষ্টা করি, দেখুন আপনি পারবেন। তাকে আমি আগে আত্মবিশ্বাসী করার চেষ্টা করি, এবং যখন সে বুঝতে পারে যে আসলেই সে পারবে, ইতিপূর্বে সে যে চেষ্টাগুলো করেছিল সেই চেষ্টা যেই লাইনে করেছে লাইনটা ঠিক ছিল না। যেমন সে অল্প অল্প খেয়েছে, বারবার খেয়েছে, কিন্তু কোন খাবার খেলে ইনসুলিন বাড়ে বা কমে সে জানতো না। আর পিসিওএসের সঙ্গে যে স্ট্রেসের সম্পর্ক আছে এটাও অনেকে আমরা জানি না। অ্যাংজাইটি, স্ট্রেস, রাত জাগা, টেনশন, দুশ্চিন্তা, হতাশা, নেগেটিভ থিঙ্কিংস, এগুলোও কিন্তু আমাদের পিসিওএসকে আরও বাড়িয়ে তোলে। এখন ওষুধ দিয়ে তো আর মানসিক প্রশান্তির চর্চা হয় না, অল্প অল্প করে বারবার খেয়ে তো আর মন ভালো থাকতে পারে না। প্রিয় দর্শক, এই জন্যে পিসিএস রোগীদের সর্বপ্রথম আপনাদের যে পরামর্শগুলো দেওয়া দরকার সেটা হচ্ছে কিভাবে সে তার মাইন্ডসেট ঠিক করবে, কিভাবে সে তার আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসবে। এখানে নলেজ দিয়ে আমরা তাদেরকে হেল্প করতে পারি। যেমন কি কি খাবার খেলে আমার ইনসুলিন বেড়ে যায়। আমরা যদি প্রসেসড ফুড বা আল্ট্রা প্রসেসড ফুড খাই, তাহলে সেটা যে ইনফ্লামেশন করে, এই ইনফ্লামেশনের ফলে যে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, এবং ইনফ্লামেশন আরও আমাদেরকে, যেমন ব্রেনের ইনফ্লামেশন ডিপ্রেশনে নিয়ে যায়। ব্রেনের ইনফ্লামেশন সমান সমান ডিপ্রেশন। তো ব্রেনও ইনফ্লামেশন হয়, প্রসেসড ফুড একটা বড় ভূমিকা রাখে। এবং প্রসেসড ফুড মন খারাপের জন্য আরেকভাবে দায়ী, কারণ হচ্ছে যারা নিয়মিত আমরা প্রসেসড ফুড খাই তাদের পেটে সাধারণত সিবো অর্থাৎ বাজে ব্যাকটেরিয়া গ্রো করে। বাজে ব্যাকটেরিয়া আপনার ব্রেনকে নেগেটিভ সব চিন্তা ভাবনা দেয়, এবং যাদের পেটে বাজে ব্যাকটেরিয়া আছে তাদের প্রিয় খাবার হচ্ছে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, ক্রিসপি ক্রাঞ্চি, ডুবো তেলে ভাজা, বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার। তাহলে দেখেন প্রিয় দর্শক, ফুড চয়েস খারাপ হওয়ার জন্যে বাজে ব্যাকটেরিয়া দায়ী, আর বাজে ব্যাকটেরিয়া তৈরি করার জন্য প্রসেসড ফুড দায়ী সোনায় সোহাগা অথবা লোহায় মরিচা, মানে একটা আরেকটাকে পোটেনশিয়েট করছে। এটা একটা ভিসিয়াস সাইকেলের মতো। এখান থেকে আপনি বেরোতে পারছেন না, বিধায় কিন্তু আসলে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। প্রিয় দর্শক, এখানে আরেকটা বিষয় বোঝার আছে যে এই যে মেয়েদের নিয়মিত ঋতুস্রাব, এটা কিন্তু একটা ডিসিপ্লিন। সুস্থ যারা, তাদের মাসের একটা নির্দিষ্ট সময়ে এটা হয়ে থাকে। কারো কারো 28 দিন পর হয়, 29 দিন, কারো 30 দিন। এটা এক একজনের জন্য একটু এদিক ওদিক হয়, তবে এটা নাম মাসিক হয়েছে এই কারণে মাসে মাসে হয় বলেই। এবং এটা আপনার কারো 3 দিন 5 দিন এরকম একটা সময় থেকে এটা, তার মানে এটা একটা ডিসিপ্লিন। এটা মাসে মাসে হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর ভালো হচ্ছে। তো এটা একটা সাইকেল, ইংরেজিতে আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল। এখন বাংলায় ঋতুস্রাব বলা হয়, বা অনেকে বলে মাসিক। এটা একটা সাইকেল। দেখেন, আপনার জীবনের ডিসিপ্লিন যদি ঠিক না থাকে তাহলে আপনার সাইকেলটাও ঠিক থাকবে না। এখন এই ডিসিপ্লিন ফিরিয়ে আনাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একটা লোক ডিসিপ্লিনে আসলেই সে ডিপ্রেশন থেকে বেরোতে পারবে, তা না হলে কিন্তু সে ডিপ্রেশন থেকে বেরোতে পারবে না। উদাহরণস্বরূপ, যেমন সে যদি রাত জাগা বন্ধ না করে,
সে যদি তার মেজাজকে নিয়ন্ত্রণ না করে, তার খাবারকে যদি নিয়ন্ত্রণ না করে, সে যদি পজিটিভ চিন্তা না করে, তাহলে কিন্তু তার ডিপ্রেশন কেটে যাবে না। সে যদি ডিসিপ্লিন না মানে, অর্থাৎ খাবারের যে ডিসিপ্লিন, ঘুমের যে ডিসিপ্লিন, ব্যায়ামের যে ডিসিপ্লিন, শ্বাসের ব্যায়াম, মানসিক প্রশান্তির চর্চা, রোদে যাওয়া, ভিটামিন ডি একটা বড় ভূমিকা রাখে এখানে। যাদের পিসিওএস আছে তাদের উচিত ভিটামিন ডি লেভেলটা 90 to 100-এর ভিতরে রাখা, এবং এটা শুধু রোদে গেলে হবে না, প্রয়োজনে সাপ্লিমেন্ট নিতে হবে, এই জাতীয় খাবার খেতে হবে। তো এই বিষয়টা আসলে অনেকেই জানেন না বা সেভাবে গুরুত্ব দেন না। আমাদের বহু পিসিওএস রোগী অতি দ্রুততম সময়ের ভিতরে তারা ভালো হয়ে গেছেন। অনেক দম্পতি আছেন যারা 10-12 বছর পরে তাদের কোল জুড়ে সন্তান এসেছে। এক দুটো না, হাজার হাজার এরকম ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, কিভাবে সেটা সম্ভব হয়েছে? মনে রাখবেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই প্রিয় দর্শক, কারণ আপনার জীবন এবং এটার নিয়ন্ত্রণ আপনাকে নিতে হবে। শুরু কিভাবে করবেন? প্রথমে হচ্ছে মূল কারণটা কোষে ওভারলোড, এটা বোঝা, ইনসুলিন বোঝা, এবং ইনসুলিন বাড়ে যে খাবারগুলো, অর্থাৎ ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় যে খাবারগুলো আছে, এই খাবারগুলো সাময়িকভাবে আপনাকে বন্ধ রাখতে হবে। ব্রেন আপনাকে বাধা দিবে, বলো এই তুমি ভাত খাচ্ছ না কেন, এই তুমি চিনি খাচ্ছ না, চিনি তোমার প্রিয় খাবার, এই তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছ না, তুমি পিৎজা খাচ্ছ না, তুমি বার্গার খাচ্ছ না, তুমি স্যান্ডউইচ খাচ্ছ না, তুমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ না, তুমি জুস খাচ্ছ না, চিপস খাচ্ছ না, আইসক্রিম খাচ্ছ না, চকলেট খাচ্ছ না, তা তুমি এই বেঁচে থেকে লাভ কি? এরকম অনেক কিছু বলবে। আশপাশ থেকেও মানুষজন বোঝাবে ভাত না খেলে তোর অনেক অসুবিধা হবে। বান্ধবীরা আপনাকে বিনামূল্যে এবার খাওয়াতে চাইবে, বলে যে আচ্ছা তোরে আমি খাওয়াবো আজকে। হ্যাঁ, এবং যখন কেউ জানবে যে আপনি ভাত খাচ্ছেন না বা প্রসেস ফুড বাদ দিয়েছেন, তখন আশেপাশের লোকের দায়িত্বই হবে আপনাকে যেন খাওয়াতে পারে। তো এগুলো আগে থেকেই সতর্ক থাকতে হবে যে যে কোনো পরিস্থিতিতেই আপনার জীবনে ঘটুক না কেন, ডিসিপ্লিন ছাড়া যাবে না। সাময়িকভাবে প্রথম একটু কষ্ট হলেও পরবর্তীতে যখন আপনার বডি সত্যিকারের খাবারটা চিনে ফেলবে, তখন কিন্তু, যেমন আমরা এখন যদি কোনো প্রসেসড ফুড বা সয়াবিন তেলে রান্না করা কোনো খাবার খাই, পেটে তো সহ্য হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে পেট খারাপ হয়ে ছোটো রুমে ঘন ঘন আসা যাওয়া করতে হয়, খুবই বাজে অবস্থা হয়ে যায়। এই জন্য আমরা চাইলেও খেতে পারি না। তো আপনিও যখন ভালো খাবারের অভ্যাস করবেন, তখন আপনারাও দেখবেন এমনই আমাদের মতোই অবস্থা হবে। এবং যারা অলরেডি আমাদের ফলো করে বাচ্চা কনসিভ করেছে, যারা আমাদের ফলো করে পিসিওএস থেকে ভালো হয়েছে, এরকম বহু রোগী আছে। যদি ভিডিওটি আপনাদের চোখে পড়ে প্লিজ কমেন্ট করবেন। তাহলে খাবার ক্ষেত্রে আমরা প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড এগুলো বাদ দেওয়ার পাশাপাশি সাময়িক সময়ের জন্যে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয়, মিষ্টি জাতীয়, মধু, এই ধরনের যা যা আছে সাময়িকভাবে আমরা বন্ধ রাখতে হবে। কারণ এই সকল খাবার ইনসুলিন আরও বাড়াতে সাহায্য করে। আর ইনসুলিন আপনি কমাতে না পারলে না আপনার টেস্টোস্টেরন লেভেল কমবে, না আপনার কোষ খালি হবে, না আপনার সঞ্চিত চর্বি গলাতে পারবেন, না আপনার ফ্যাট বার্ন করতে পারবেন, না আপনার ওজন কমাতে পারবেন। যাদের ইনসুলিন বেশি তারা কম খেলে ওজন বাড়ে। তারা একটা কমপ্লেন আমাকে করে যে মনে হয় যে আমি বাতাস খেলে ওজন বাড়ে, পানি খেলে ওজন বাড়ে, কোনোভাবে ওজন কমে না। আর কিছুদিন যদি সে ওজন কমাতেও পারে অনেক কষ্ট করে, তো 4-5 কেজি 6 কেজি এইভাবে একটা সময় গিয়ে সে এত দুর্বল হয়, বিছানায় পড়ে যায়, তার মেজাজ এত খিটখিটে হয়, এবং তার পক্ষে সম্ভব হয় না এই মোটিভেশনটা ধরে রাখা। তো সে আবার খাওয়া শুরু করে। আগে তো জীবন বাঁচায়, খেয়ে নিই, রোগ থাকুক রোগীর জায়গায়, আগে জীবন বাঁচাতে হবে। তো আলটিমেটলি সে ব্যর্থ হয়। এই বারবার ব্যর্থ হওয়ার ফলেই আসলে সে হতাশ হয়ে পড়ে। এই জন্য সব সময় প্রিয় দর্শক মনে রাখতে হবে যে ডিসিপ্লিনটা সঠিক হওয়া চাই। আপনি যে ডিসিপ্লিন মানছেন, ডিসিপ্লিন সঠিক কিনা এটা দেখতে হবে। আপনি যে চিকিৎসা নিচ্ছেন বা যাদের পরামর্শ নিচ্ছেন, তো যাদের পরামর্শে একটা রোগীও ভালো হলো না, যাদের পরামর্শে কেউ সাকসেস হতে পারলো না, তা তাদের পরামর্শ যে সঠিক নয় সেটাই তো তার প্রমাণ। আর আলহামদুলিল্লাহ আমাদের পরামর্শ মেনে হাজার হাজার মানুষ ভালো হয়েছে সারা পৃথিবীতে। যারা যে যেখান থেকে মেনেছে সেখান থেকে তারা রেজাল্ট পেয়েছে। তাহলে খাদ্যাভ্যাসের ভিতরে আমরা প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড বাদ দিলাম, এবং আমরা ভাত, রুটি, ফল, দুধ এই জাতীয় সাময়িক বাদ দিলাম। দেওয়ার পরে আমরা এখন খাবো কি? আমরা সবজি খাবো, ডিম খাবো, মাছ খাবো, মাংস খাবো, কলিজা খাবো, মগজ খাবো, পায়া খাবো, পরিমিতভাবে সব খাবো। নারকেলের তেল খাবো, ঘি খাবো, অলিভ অয়েল খাবো, অল্প পরিমাণ সরিষার তেল খাবো, চিয়া সিড খাবো। এরপরে আমাদের হলুদ, বেকিং সোডা, এছাড়াও আছে হুয়ানো প্রো মাচা, এবং আরও আমাদের অনেক সাপ্লিমেন্টগুলো আছে, যেমন ভিটামিন ডি এর জন্যে আমাদের
রোদে যাওয়ার পাশাপাশি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়া, প্রোবায়োটিক্স নেওয়া, গ্রিন জুস খাওয়া, বিটকা ভাজ খাওয়া, চাল কুমড়ার জুস খাওয়া, বুলেট কফি খাওয়া, এমসিটি খাওয়া। তা এগুলো খেলে কী হবে? স্পিরুলিনা হচ্ছে আমাদের শরীর থেকে যে হেভি মেটালগুলো বের করবে, ডিটক্সিফাইয়ের জন্য দরকার। গ্রিন জুস হচ্ছে আমার গাটে ভালো ব্যাকটেরিয়া তৈরি করবে। প্রোবায়োটিক্স বা প্রিবায়োটিক্স বা সিমবায়োটিক্স সেগুলো হচ্ছে ভালো ব্যাকটেরিয়ার জন্য। গাট ব্যাকটেরিয়া ভালো করার জন্য অবশ্যই আপনাকে কফি এনেমা করতে হবে, ডিটক্সিফাই করতে হবে বডিটাকে। এরপর আবার ভালো ফাইবার খেতে হবে। তো আমরা সবুজ শাকসবজি, বিভিন্ন কালারফুল শাকসবজি, রংধনুর রঙের মতো যে মাল্টি কালার যে শাকসবজিগুলো আছে এগুলো চিবিয়ে চিবিয়ে খাবো। সঙ্গে খাবো ডিম, মাছ বা মাংস, তার সঙ্গে আমরা ঘি, নারকেলের তেল অথবা সবজির উপর দিয়ে যে অলিভ অয়েল। এইভাবে আমরা ভালো ফ্যাট, ভালো প্রোটিন, ভালো যে শাকসবজিগুলো আছে, হেলদি কার্বসগুলো, সেগুলো আমরা খেলাম। এরপর আপনি যখন এভাবে কিছুদিন চলবেন দেখবেন ক্ষুধা আপনার কমতে শুরু করেছে, ন্যাচারালি কমতে শুরু করেছে। প্রথম দিকে আপনি একটু খাওয়া বাড়িয়ে খেতে হবে, যাদের ক্ষুধা বেশি ক্ষুধা অনুপাতে খাবেন। এরপর আস্তে আস্তে ক্ষুধা কমে যাবে, তখন আপনি ফাস্টিং করা শুরু করবেন। মূলত না খেয়ে থাকলে ইনসুলিন কমে যায়। তাহলে ইনসুলিন কমানোর জন্য আমি এমন খাবার খাবো যেই খাবারগুলো ইনসুলিনকে বাড়াবে না। রোজা রাখবো, না খেয়ে থাকবো, যতখানি আপনার শরীরে মানে কমফোর্ট, বাড়াবাড়ি করা যাবে না। হ্যাঁ, যে আপনি না খেয়ে থেকে মাথা ঘুরে পড়ে গেলেন, এটা একদমই করা যাবে না। প্রোগ্রেসিভ, ধীরে ধীরে করবেন। হ্যাঁ, আপনার একটা টার্গেট থাকবে, সময় নিয়ে করতে হবে। এখন আমরা খাবার খেলে ইনসুলিন বেড়ে যায়, যে কোনো খাবার কম বাড়ে, কোনোটা বেশি বাড়ে, কিন্তু বাড়বেই। তাহলে আমি যদি কিছুই না খাই তাহলে ইনসুলিন কমে যাবে। টেনশন করলে ইনসুলিন বাড়ে, স্ট্রেসে থাকলে ইনসুলিন বাড়ে। এজন্য অনেকেই শুকনা বডি কিন্তু টেনশন বেশি, তারও পিসিএস হয়। তো মানসিক প্রশান্তির জন্যে এই যে বডিকে যেমন ডিটক্সিফাই করা দরকার, সেভাবে আপনি নামাজ পড়বেন। যারা পুরুষ মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। রোজা এবং নামাজ মানসিক প্রশান্তির জন্য সহায়ক। কোরআন তেলাওয়াত করবেন, একটা ভালো বই পড়বেন। আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন যেগুলোতে পজিটিভিটি চর্চার কথা বলা হয়েছে। মানসিক প্রশান্তির জন্য 6 ধরনের শ্বাসের ব্যায়াম আমরা সাজেস্ট করি, ওই ব্যায়ামগুলো করতে হবে। ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি রাত জাগেন, টেনশন করেন, অবশ্যই আপনার ইনসুলিন লেভেল বেড়ে যাবে, পিসিওএস ভালো হবে না। আর্লি ঘুমাতে যেতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে। আর্লি ঘুমাতে যাওয়া এবং 8 ঘন্টা ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ। 8 ঘন্টা একসঙ্গে ঘুমাতে হবে না। আপনি ধরেন 9টা 10টার ভিতর ঘুমালেন, যতক্ষণ ঘুম হলো বাকি ঘুমটা আপনি দিনের যে কোনো সময় ঘুমিয়ে নিতে পারবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য 8 ঘন্টা ঘুম খুবই গুরুত্বপূর্ণ। এবং ওই যে রাতের 10টা থেকে 2টো এই ঘুমটা, ওখানে ডেল্টা স্লিপগুলো হয়, তখন আপনার মেমোরি কনসলিডেশন হয়, আপনার ব্রেন ডিটক্সিফাই হয়। স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে অর্থাৎ আপনার সারাদিনের পড়াটা যেন মনে থাকে এবং ব্রেনটা যেন তার সারাদিন অনেক মেমোরি, তার যে মেমোরিগুলো দরকার নেই এগুলো যেন ইরেজ করে দেয়, প্রয়োজনীয় মেমোরিগুলো যেন সে রেখে দেয়। আপনার যখন ঘুম ভালো হবে, আপনি যখন ঘাসে হাঁটবেন, আপনি যখন শরীরে রোদ লাগাবেন, ভিটামিন ডি লেভেলও বাড়বে। আর এটাগুলো সানশাইন হরমোন বলে। ভিটামিন ডি কিন্তু খুশির হরমোন, হাসির হরমোন। এটা সূর্যের হাসি বলবো না, তবে সূর্য আসলে হাসিরই প্রতীক। আলো হাসির প্রতীক, খুশির প্রতীক। অন্ধকার এটা হলো ডার্ক এনার্জি। যাই হোক, এই অন্ধকারে আমাদের ঘুমাতে হবে আর দিনে আমাকে আলোতে থাকতে হবে। পিসিওএস রোগীরা সাধারণত দিনে থাকে অন্ধকারে, রাতে আলোর ভিতরে থাকে। লাইট অফ করতে পারে না, মোবাইলের থেকে চোখ সরাতে পারে না, যেটা আমরা আগেই বলেছি। তো আপনি সুস্থ থাকতে চাইলে সন্ধ্যার পরপরই মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ এগুলো থেকে সরে আসতে হবে। রাতের খাওয়া সন্ধ্যা 6টা 7টার ভিতর শেষ করে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে হালকা গরম পানি সারা শরীরে ঢালতে হবে। যাদের মেয়েদের চুল বড় তারা মাথা না ভিজালেই ভালো, চুল শুকাতে না হলে আবার পরে সমস্যা হতে পারে। তাই জন্যে আর যারা ছেলেরা আছেন তারা চাইলে পুরো গোসলই করতে পারেন। এবং ঘুমানোর 1 ঘন্টা আগে আপনার পবিত্র কোরআন তেলাওয়াত করা অথবা ভালো একটা বই, মোবাইলে না বাস্তবে একটা বই পড়া। যেমন ধরেন এখানে এক নজরে কোরআন আছেন, মিজানুর রহমান আজহারি ভাইয়ের যে বইটা, এখানে আপনি একটা সূরার সারমর্ম বা নির্যাস আপনি পড়তে পারেন। এখানে সুন্দর করে এই সূরাগুলাকে আপনার দেওয়া হয়েছে, তা আপনি একটা সূরার সারাংশ বা সার নির্যাস পড়লেন। এটা ঘুমের জন্য অত্যন্ত উপকারী প্রিয় দর্শক, এবং আপনার মানসিক প্রশান্তির জন্য ভালো, এবং আপনি একটা পজিটিভ এনার্জি নিয়ে ঘুমাতে যাচ্ছেন। তো এই জন্য ওই সময়টায় কোনো মোবাইল, ল্যাপটপ এগুলোর ভিতরে যাওয়াই যাবে না।
এমনকি আমি বললাম যে মোবাইলেও বই পড়বেন না, বইটা একটা কাগজের পেপার বই একটা পড়ার চেষ্টা করুন, পজিটিভ কিছু। বেশিরভাগ লোক নেগেটিভ চিন্তা করতে করতে ঘুমায়, এই জন্য ঘুম আসতে চায় না, কারণ টেনশন স্ট্রেস তার বডিতে স্টেরয়েড নিয়ে আসে, আর স্টেরয়েডের প্রভাবে মেলাটোনিনটা আসলে ওয়াশ আউট হয়, মেলাটোনিন ঘনীভূত হতে পারে না, এই জন্য টেনশনে ঘুম আসতে চায় না। আর ঘুম যদি ভালো না হয় মানসিক প্রশান্তি আসবে না, আর মানসিক অশান্তি থাকলে ইনসুলিন কমবে না, আর ইনসুলিন না কমলে আপনার মাসিক হবে না, আপনি ওজন কমাতে পারবেন। ইনসুলিন হচ্ছে ওজন বাড়ানোর হরমোন, ইনসুলিন বেশি থাকলে আপনি কোনোভাবে ওজন কমাতে পারবেন না, আর ইনসুলিন না থাকলে আপনি কোনোভাবে ওজন বাড়াতে পারবেন। এই কারণে টাইপ 1 ডায়াবেটিস রোগী যাদের ইনসুলিনের ঘাটতি আছে তাদের ওজন শুধু কমতেই থাকে, এটাই তাদের কমপ্লেন। আর যাদের ইনসুলিন বেশি থাকে তারা ওজন কমাতেই পারে না। তো এই জন্য পিসিওএসের চিকিৎসা করতে হলে সুন্দর একটা ডিসিপ্লিন দরকার, আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আপনি যখনই সুস্থ খাবার নিজের জন্য চুজ করবেন সেই খাবারগুলো খাবেন, এবং যখন আপনি রোজা রাখবেন সঠিকভাবে নামাজ পড়বেন, সময় মতো নামাজ পড়বেন, ওক্ত মতো নামাজ পড়বেন, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, এবং আপনি ভোরে উঠে সূর্যাস্ত, সূর্যোদয় সব কিছু, অর্থাৎ ভোরে সূর্যোদয় দেখে আবার সন্ধ্যায় সূর্যাস্ত কেন দেখতে হবে? এগুলো দেখলে, সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখলে আমার কি হবে? আমার সার্কেডিয়ান রিদম ঠিক হয়ে যাবে, রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে না। তো যারা রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় তারা যদি এই বিকেলে 1 ঘন্টা একটু আকাশের দিকে তাকায়, তখন তো সূর্য নরম থাকে, তাকানো যায়, তাহলে দেখবেন তার আর রাতের ঘুম ভাঙছে না। এবং অবশ্যই আমরা আমাদের যে জরুরত শেষ করে, অর্থাৎ পায়খানা প্রস্রাব ক্লিয়ার করে তখন ঘুমাতে যাব, এবং সন্ধ্যার পরে অনেক বেশি পানি খাবো না। পানিটা আসলে সকাল থেকে বেশি খাওয়া দরকার, সন্ধ্যার পরে পানি, কারণ তাহলে ওই রাত্রে ওই ঘুম ভেঙে যায়, অনেক সময় প্রস্রাবের কারণে আমাদের ঘুম ভেঙে যায়। তো এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি যেভাবে আপনাদেরকে বললাম সেভাবে যদি আপনারা শুরু করেন, যে প্রসেসড ফুড বাদ দিয়ে, তারপর আমরা যে খাবারগুলো খেতে বলেছি সেভাবে খেলেন, আমাদের গাইডলাইনটা ডাউনলোড করেন, ওখানে সুন্দর করে দেওয়া আছে কোন খাবার সাময়িকভাবে নিষিদ্ধ। আর কিছু টেস্ট খুব গুরুত্বপূর্ণ, যেমন আপনারা হয়তো আল্ট্রাসাউন্ড করেছেন বা আরও কিছু হরমোন টেস্ট করেছেন, গাইনি ডাক্তাররা করান, কিন্তু হোমায়ার হয়তো করাননি। হোমায়ার খুবই গুরুত্বপূর্ণ, ইনসুলিন রেজিস্ট্যান্স বোঝার জন্য হোমায়ার দরকার। যাদের হোমায়ার 1 আছে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স নেই, যাদের হোমায়ার 1.5 এর বেশি তাদের অল্প ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, 2 এর বেশি তাদের আরেকটু বেশি আছে, 3, 4, 5 এরা অবশ্যই একটু এই মুহূর্তে তাদেরকে আরেকটু সচেতন হতে হবে, কারণ এটা একটু বেশি খারাপ, আর আরও বেশি থাকলে আরও খারাপ। তো ইনসুলিন খালি পেটে সাধারণত থাকবে 3, 4 যারা সুস্থ, কিন্তু 6 এর বেশি থাকলে সমস্যা। আমরা ইনসুলিন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, হোমায়ার এগুলো করতে পরামর্শ দিয়ে থাকি। সঙ্গে আমরা ওই যে প্রদাহ, প্রসেসড ফুড থেকে যেটা হয়, টেনশনের কারণে হয়, রাত জাগার কারণে হয়, ব্যায়াম না করার কারণে হয়, তার জন্য আমরা সিআরপি দেখি। অনেকেরই টিজি বেশি থাকে, এইচডিএল কম থাকে, রেশিওটা আমরা দেখি 2 এর নিচে থাকা দরকার। এদের অনেকেরই ভিটামিন ডি অনেক কম থাকে, তো ভিটামিন ডি যেন 90-100 থাকে। তো এইভাবে আমরা তার একটা খাবারের তালিকা তৈরি করে দিই। এবং আপনারা প্রিয় দর্শক এতদিনে জেনেছেন যে আমার এই ভিডিওটি একদম ফ্রি। আমি যে লাইভ সেশন করি প্রতিদিন, কখনো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, কখনো 3 ঘন্টা, এটাও বিনামূল্যে। আপনারা যে কেউ এসে এখানে অংশগ্রহণ করতে পারেন। যে কোনো রুগী, আপনি পিসিওএসের রুগী হন, আপনি আসলে আপনার জন্য আমাদের ডাক্তার বিনামূল্যে আপনি পাবেন, পুষ্টিবিদ বিনামূল্যে পাবেন, এবং আপনাকে যে শ্বাসের ব্যায়াম বা অন্যান্য ব্যায়াম শেখানোর জন্য আমাদের জিমের যে পরামর্শগুলো, সেগুলো আপনাদের হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে, একটি টাকাও আপনাকে দিতে হবে না। যে পরীক্ষাগুলো করানো হবে সেখানেও 20% ডিসকাউন্ট পাবেন, সঙ্গে একটা গাইড বই পাবেন, সঙ্গে প্ল্যানার পাবেন। এগুলো আপনি সব হিসাব করলে দেখা যাবে যে আপনার ডিসকাউন্ট আরও বেশি, 35 থেকে 40% হয়ে যায়। এবং বাকি যে অর্জন, অর্থাৎ আপনি যে সুস্থ হয়ে গেলেন, পিসিওএস থেকে ভালো হয়ে গেলেন, আপনি আপনার হারানো যৌবন, তারুণ্য ফেরত পেলেন, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যাই হোক, আমি এখানে খেয়াল করেছেন কিনা প্রিয় দর্শক, যে ছেলে মেয়ে উভয়ের কথা বলেছি। তো পিসিওএস তো আর ছেলেদের হয় না, পিসিওএস মেয়েদেরই হয়। কিন্তু অনেক ছেলে আছে যাদের উল্টাপাল্টা চলার কারণে তাদের পুরুষদের যেটা হয়, ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্ব চলে যাওয়া, সেটা হয়। মূলত পুরুষদের যখন টেস্টোস্টেরন কমে গিয়ে এস্ট্রোজেন বেড়ে যায়, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে একটা পুরুষ সে নারীদের মতো হয়ে যায়, আর একটা মেয়ে সে পুরুষদের মতো হয়ে যায়। যাই হোক, সেটা ভিন্ন আলাপ, আমরা অন্য আরেকদিন আরও বিস্তারিত সেটা করব। তো মেয়েরা, আপনারা ভাববেন না যে এটা শুধু আপনাদেরই প্রবলেম, ছেলেদেরও একই প্রবলেম আছে, বাট তাদের ক্ষেত্রে সেটা আরেকটা ভিন্ন আলোচনা। অর্থাৎ যেই অনিয়ম করবে তার এই সমস্যাগুলো আসতে থাকবে। তাহলে আপনারা এতক্ষণ বুঝলেন যে এটা একটা নিয়ম শৃঙ্খলার বিষয়,
আপনি যখন আপনার জীবনকে নিয়মমাফিক পরিচালনা করবেন, সঠিক সময়ে ঘুমাতে যাবেন, সঠিক সময়ে উঠবেন, রোদ্রে যাবেন, ঘাসে হাঁটবেন, সঠিক খাবার আপনার জন্য যেটা সেটা খাবেন, যেভাবে রোজা রাখার কথা সেভাবে রাখবেন, যেভাবে ব্যায়াম করার কথা যখন ব্যায়াম করার কথা সেভাবে করবেন, সেভাবে মানসিক প্রশান্তির চর্চা, শ্বাসের ব্যায়াম এবং ডিটক্সিফিকেশন, দেখবেন যে ধীরে 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 আপনার উন্নতি ঘটছে। আপনার মাসিক যেমন নিয়মিত হবে, তেমনি আপনি খুব দ্রুততম সময়ে আপনার কোল জুড়ে দেখবেন বাচ্চা চলে আসছে। আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার আত্মবিশ্বাস ফেরত পাবেন এবং নিজেকে তখন আর অথর্ব মনে হবে না, নিজেকে লুজার মনে হবে না, নিজেকে ফেলিওর মনে হবে না। এবং আপনি যখন সুন্দর ডিসিপ্লিন মানবেন তখন বুঝবেন যে জীবন কত সুন্দর, আর আপনার জীবনটা আপনার নিয়ন্ত্রণে আছে। আপনার মন, আপনার ব্রেন, আপনার সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে যদি আপনার ডিসিপ্লিন ঠিক থাকে। যাদের ডিসিপ্লিন ঠিক আছে তাদের মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিকের যে ডিসিপ্লিন সেটাও ঠিক হয়ে যাবে। আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে সে বলে আমি প্রচণ্ড রেগে যাই এবং রাগ আমি নিয়ন্ত্রণ করতে পারি না। একটা কথা বলি, রাগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই যে আমি এত কথা বললাম, শুধুমাত্র আপনার রাগই আপনাকে ধ্বংস করে দিতে পারে। আপনি যখন প্রচণ্ড রেগে যান তখন আপনার বডিতে যেই পরিমাণ কেমিক্যাল বা যেই ধরনের কেমিক্যাল যত ইন্টেন্সিটি নিয়ে রিলিজ হয়, এটা মনে করেন যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো। অর্থাৎ আপনার সকল ব্যালেন্স সব কিছু একেবারে মুহূর্তে ডিস্ট্রয় করে দেয়, আপনার সকল অর্জনকে মুহূর্তে ডিস্ট্রয় করে দেয়। তো এটা একটু কঠিন, তবে নিয়মিত শ্বাসের ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তির চর্চা, সঠিক খাদ্য গ্রহণ এবং রাগ কেন করছেন, কি কি কারণে করছেন এটাকে লিখে রাখা এবং পরবর্তীতে আপনি এরকম রাগ আসলে কি করবেন সেই পদক্ষেপগুলা লিখে রাখা এবং এভাবে প্র্যাকটিস করতে করতে আপনি ইনশাল্লাহ সেটাও নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং যদি সেটা আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আসলে এই যে অ্যাচিভমেন্ট আমরা চাচ্ছি সেটা কিন্তু কখনোই অর্জিত হবে না। তো অতএব আপনাকে অবশ্যই রাগ নিয়ন্ত্রণ করতে হবে এবং এটা নিয়ে আমরা আলাদা এপিসোড করতে পারি যে কিভাবে আমরা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারি। তো ভিডিওটি লম্বা হলো, তবে এটা একটা পূর্ণাঙ্গ ভিডিও বলে আমি মনে করছি। তবে যদি আরও ভালো পরামর্শ চান তাহলে আমাদের এই বিনামূল্যে যে সেবাগুলো আছে এখানে এসে নেন। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, আপনার শরীর কিন্তু অনেক দামি। ওই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড বাদেও ওই ফার্মের ডিম, ফার্মের মুরগি, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের সবজি, হ্যাঁ, আর ওই যে ভেজাল তেল, এগুলো খেয়ে কোনোদিন আপনি আপনার শরীরকে, অর্থাৎ যেই এনার্জি আপনি চান, যেই সুন্দর চেহারা আপনি চান, যেই শক্তি আপনি, পারফরমেন্স আপনি চান, তো এটা কোনোদিনই হতে পারে না যদি খাবারগুলো ভালো না থাকে। এই জন্যে আপনারা আমাদের এখানে যে অর্গানিক খাবারগুলো আছে সেগুলো চুজ করতে পারেন, আর অন্যান্য যেগুলো আমাদের কাছে নাই প্রাকৃতিক অন্তত আপনি খুঁজে নেন, যেমন দেশি মুরগির ডিম, দেশি মাছ বা নদীর মাছ বা সমুদ্রের মাছ, দেশি শাকসবজিগুলা যখন যে সিজনে যেটা হয়, প্রাকৃতিকভাবে যেটা হয়, যেই গরুগুলো ঘাস খায় চড়ে বেড়ায়, যে ছাগল ঘাস খায় চড়ে বেড়ায়, হ্যাঁ, এভাবে আপনারা চেষ্টা করতে হবে। তো আমরা ওই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড পাশাপাশি আমরা যদি এই ফার্মের ডিম, চাষের মাছ, চাষের মুরগি এগুলো যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আসলে যেই সুস্থতাটা আমি চাচ্ছি ওটা আমি পাবো না। তো এগুলো আমাদের সামষ্টিকভাবে সবাই মিলে কাজ করতে হবে। তো প্রিয় দর্শক, সবচেয়ে ভালো হয় যদি আপনারা আমাদের কাছে আসেন, তাহলে আমরা আপনাকে গাইড করব। আর যদি আপনি একা একা করেন, ওই যে আমি যেভাবে বললাম, আপনি শুরু করে দেখুন না, আপনি কিছুদিন করুন, করার পরে আপনার কাছে কেমন লাগছে, যদি উন্নতি বোঝেন তাইলে না হয় আসেন। কারণ এখন আসলে সব ভেজালের যুগ, তো মানে একটা ভালো কথা বললেও মানুষ সেটাকে মিথ্যা ভাবে। তা এখন দুনিয়াটাই হয়েছে এরকম। আর সোশ্যাল মিডিয়াতে তো বা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তো আসলে অনেক রকম প্রতারণা হচ্ছে। অনেকে আমার ছবি ব্যবহার করে প্রতারণা করছে, আমার ভিডিও কাট পিস করে তারা বিভিন্ন ওষুধ বিক্রি করছে। আসলে কোনো ওষুধ দিয়েই আসলে এই পিসিওএস, পিসিওডি ভালো হবে না। আমি যেই কথাগুলো আলোচনা করলাম সেই কথাগুলো আসলে নারী পুরুষ সবার জন্যই মানা উচিত, যে ডিসিপ্লিন সবার জন্য মানা উচিত। তবুও আজকে আমরা মেয়েদের জন্য আলাদাভাবে করলাম, যেহেতু আপনারা পিসিওএস নিয়ে আরও বেশি বিস্তারিত জানতে চেয়েছেন। মনে রাখবেন এটা কোনো রোগ না, এটা হচ্ছে আপনার ডিসিপ্লিন, এবং আপনার ডিসিপ্লিন আপনি ঠিক করলে আপনার পিসিওএস থাকবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ফার্দার যদি কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে আমাকে জানালে সেটা নিয়ে আমরা না হলে আরেকদিন কথা বলবো। আসসালামু আলাইকুম। সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন সুখী হয়, সবার কোল জুড়ে যেন সন্তান থাকে, এবং সবাই যেন আত্মবিশ্বাস নিয়ে এবং সুন্দর মন মানসিকতা নিয়ে এবং কল্যাণের সঙ্গে সে নিজেও থাকবে এবং কল্যাণ কাজ করে এবং কল্যাণ ছড়ানো, এভাবেই যেন তার জীবনটাকে সে উপভোগ করে,
তারুণ্য নিয়ে, যৌবন নিয়ে এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।